আসসালামু আলাইকুম। শুরু করছি কাজল রেখা গল্পের ৫তম পর্ব। লেখনীতে তানজিনা ইসলাম স্রোতস্বিনী। সকাল সকাল আধারের ফ্ল্যাটে তটিনী এসেছে। ও যখন বেল বাজিয়েছে তখন সকাল ৭টা। আধার দরজা খুলে অবাক হয়নি। ওর বন্ধুগুলো উল্টাপাল্টা সময়ে আসে। তার কারণ আছে বটে। সবাই নিজেদের জীবনে খুব ব্যস্ত। এত ব্যস্ততা কাটিয়ে বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য একটা ফ্রি টাইম খুঁজতে হয়। কয়দিন ধরে ভার্সিটির প্রজেক্ট নিয়ে সবাই খুব প্যারা খাচ্ছিল। দেখা করার ফুসরতি পাচ্ছিল না। আধার তটিনীকে দেখে ভেবেছিল সবাই বোধহয় এসেছে ওর সাথে দেখা করতে, কিন্তু না, তটিনী একাই এসেছে, আর কেউ আসেনি। তটিনী সোফার ওপর বসে অপেক্ষা করছে আধারের। আধার কিচেন থেকে বেরিয়ে কফির মগ এগিয়ে দিল তটিনীর দিকে। ওর সামনাসামনি নিজেও এক কাপ কফি নিয়ে বসলো। চিনির পরিমাণ ঠিক আছে কিনা বলিস তো? ঘুম ঘুম চোখে বানিয়েছি। তটিনী হাসলো, কফির কাপে চুমুক দিয়ে বলল, পারফেক্ট। কিন্তু তুই এত সকাল সকাল উঠে গেছিস যে? আমি পুরা রাত ঘুমাইনি, প্রজেক্ট বানিয়েছিলাম। তটিনী বলল, ভালো আছিস অন্ধকার? না রে, দিনকাল ভালো যাচ্ছে না। তোর প্রজেক্ট বানানো শেষ? ফাইনালি, অনেক কষ্টে যে প্যারা খাচ্ছিলাম এটা নিয়ে। তোর কি অবস্থা? আমার এখনো কমপ্লিট হয়নি। আমি তো এখন সাবিহার প্রজেক্টকে হেল্প করতেছি, নয়তো তোকে হেল্প করতাম দোস্ত। আরে না, তোরা মেয়েরা খুব ডিসিপ্লিন। আমার হাঁদারাম বন্ধুগুলো এখনো প্রজেক্ট হাতেই দেয়নি। অনেকেই জানে না প্রজেক্টের ব্যাপারে। বাদ দে এসব, তোর ব্যাপারে বল। আমার ফ্ল্যাটে পায়ের ধুলো পড়লো কি করে? তটিনী কফি শেষ করে কাপ রাখলো টেবিলে। আধারের দিকে তাকিয়ে বলল, এমনি, প্রজেক্টের কাজ শেষ হয়েছে, ভাবলাম চাঁদনির সাথে দেখা করতে আসি। তুই আবার নেক্সট মান্থ থেকে ওরে পড়াতে বলেছিস। এমনিতে একটু আলাপ পরিচিতা করবো ওর সাথে, সেই জন্য ভেবেছি আসবো, তাই এসেছি। চাঁদনি কই? ঘুমাচ্ছে। এত সকালে উঠবে না? ব্রেকফাস্ট করে এসেছিস? ওহ, বুয়া উঠে একটু পর নাস্তা বানাবে, খেয়ে যাবি? তুই না বলেও খেয়ে যেতাম। বন্ধুর বাড়ি থেকে অভুক্ত পেটে যাওয়াই যায় নাকি? বাট বুয়া রান্না করে, চাঁদনি রান্না করে না। আধার চোখ ছোট ছোট করে তাকালো ওর দিকে। বলল, ওর বয়সে তুই নিজের বাড়িতে এক গ্লাস পানিও ঢেলে খেতিস না? মানুষকে বলা খুব সহজ, ওরে দিয়ে আমি রান্না করাবো? পড়াশোনা নাই ওর, ও পারবে এসব করতে? তটিনী উৎফুল্ল হয়ে বলল, ওয়াও দোস্ত, কিউট তো ব্যাপারটা। তুই ওর জন্য এগুলো করছিস? আমি তো তোর রিয়াকশনটা দেখতে চাচ্ছিলাম। আধার নাক মুখ কুচকে তাকিয়ে থাকলো ওর দিকে। তটিনী ভাবুক স্বরে বলল, তোদের মধ্যে কিছু হয়েছে? কি হবে? ভ্রুকুচকে বলল আধার। তটিনী মিটমিট করে হেসে বলল, স্বামী স্ত্রীর মধ্যে যা হয়। আধার বিমূঢ় দৃষ্টিতে তাকালো ওর দিকে। পরক্ষণে ধরফড়িয়ে বলল, পাগল হয়েছিস? কি বলছিস এসব? শি ইজ জাস্ট 16। শিশু নির্যাতন করতে বলছিস তুই আমাকে? বাট তোদের বিয়ে হয়ে গেছে দোস্ত। এতদিন এভাবে কতদিন চলবে? তোদের মধ্যেকার সম্পর্কের একটা নাম আছে, সেই সম্পর্কে পূর্ণতা দেওয়া দরকার। আধার বাচ্চেদে বলল, তটিনী এসব বলিস না প্লিজ, ও এসে শুনতে পাবে। এমনিতে আমার সাথে কথা বলে না, এসব কানে গেলে আমার সামনেই আসবে না। আর ওর আর আমার মধ্যে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নাই কোনো দিন। চাঁদনি মানতে পারবে না। ওরে চিনিস না তুই, ও খুব সেনসিটিভ। তারপরে ওর সাথে আমার মারামারি সম্পর্ক। আচ্ছা মানলাম ও এখনো ছোট, তাই এসব মানতে পারবে না, বা তোর পক্ষেও এসব আগানো সম্ভব না। চাঁদনি এখনো টিনেজ, এর আবেগের বয়স, তাই তোর সাথে থাকতে ফার্স্টেড হয়ে যায়। বাট ও একদিন বড় হবে, অনেক কিছু পরিবর্তন আসবে ওর মধ্যে। তখনও কি এ সম্পর্ক এভাবেই চলবে? তখন সংসার হবে না তোদের? চাঁদনি বড় হলে সংসার হওয়ার চান্স আছে? আধার মুখ কালো করে বসলো। দীর্ঘশ্বাস ফেলে বলল, কি জানি, ও বড় হতে হতে এই নামমাত্র বিয়ে সম্পর্কটাই না ভেঙে যায়। তটিনী আটকে উঠে বলল, মানে ডিভোর্স দিয়ে দিবি ওকে? জানি না। আধার, এমন করতে পারিস না তুই। ডিভোর্সি ট্যাগ লেগে যাবে ওর গায়ে। বুঝতে পারছিস ডিভোর্সের পরবর্তী জীবনটা ওর জন্য কেমন হবে? ওই ছোট মেয়েটা সমাজের মানুষের কটাক্ষগুলো সইতে পারবে না। এজন্যই তো পারতেছি না তটিনী। ডিভোর্স পরবর্তী চাঁদনির জীবনটা কেমন হবে এই ভেবে ভেবেই তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আমি। ওরে না, ওরে ছাড়তে পারতেছি না, ওরে ধরতে পারতেছি না, ওরে বউ হিসেবে মানতে পারতেছি। ডিভোর্স দিলে তো অনেক আগেই দিয়ে দিতাম। কষ্ট যে নিজে কম দিচ্ছি এমনও না,
কিন্তু ডিভোর্সের পর ওকে সবাই পিঞ্চ মেরে কথা বলবে, খোঁটা দেবে। আমার দেওয়া কষ্টগুলো মেনে নেয়, কিন্তু ও যদি অন্যের কথায় কষ্ট পায় সেটা আমি মানতে পারবো না। আধারের কণ্ঠে অসহায়ত্ব। তটিনী উদ্গ্রীব স্বরে বলল, এতই যখন ভাবছিস ওকে নিয়ে, ও যেমন হোক তেমনভাবেই মেনে নেওয়া যায় না। ভালোবাসা তো রূপ গুণ দেখে হয় না, অত নিয়মকানুন মেনে হয় না। ভালোবাসা শুধু ভালোবাসতে জানে। আমি চাঁদকে অনেক ভালোবাসি রে তটিনী, বিশ্বাস কর, আমি ওরে অনেক ভালোবাসি। আমি চাই ও সারাক্ষণ হাসুক, হাসি খুশি থাকুক সব সময়। আমি ওর ভালো থাকাটা চাই, কিন্তু আমি ওরে বউ হিসেবে চাই না। কেন যেন মানতেই পারি না ওরে বউ হিসেবে। কেন মানতে পারিস না অন্ধকার? ও শ্যামলা তাই। আর কি কমতি আছে ওর মাঝে? চাঁদনি ভালো মেয়ে, ছোট্ট কিন্তু খুব বুঝতার, তোর সাথে খুব মানায় ওকে, সেটা তোর মনে হয়, কিন্তু আমি ওরে আমার পাশে মানতে পারি না। জানি ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল, আমার বউ খুব ফর্সা হবে, দুধে আলতা গায়ের রং হবে তার। মানুষ আমাদেরকে দেখলেই বলবে আমাদের জুটি একদম পারফেক্ট, রাবনে বানাদি জুটি টাইপ। আমার বন্ধুরা আমার বউকে দেখলেই বলবে ভাবি তো খুব সুন্দরী, কিন্তু আমার বাবা আমার সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। চাঁদনি আমার স্বপ্নের সে নারী না। আমি কারো সামনে চাঁদনির পরিচয় দিতে পারি না, লজ্জা লাগে আমার। জানি এতে ওর কোনো দোষ নেই, কালো হওয়াটা তো ওর অপরাধ না, তবুও কোথায় যেন একটা আফসোস থেকে যায়। তটিনী এবার ভীষণ রাগ লাগছে। এমনিতেও নারীবাদী, মেয়েদের প্রতি কোনো অন্যায় সহ্য করতে পারে না। তার উপর আধার কন্টিনিউয়াসলি চাঁদনির গায়ের রং নিয়ে রেসিসস করে যাচ্ছে। তটিনী গুমট স্বরে পড়ল, তোর মনটা তোর নামের মতো অন্ধকার রে। উফ, কি জঘন্য তোর চিন্তা ভাবনা। তোর মতো যে ভালোবাসতে পারে, আর কোনো মানুষকে ঘৃণা করার দরকার নাই। তোর ভালোবাসা ঘৃণার চেয়েও বেশি টক্সিক, মরণ ব্যাধি। আমি আসলে বুঝতে পারছি না এটা কেমন ভালোবাসা তোর। আধার কিছু বলল না, মুখ কালো করে চেয়ে থাকলো ওর দিকে। একটু পর চাঁদনি নামলো ওপর থেকে। দুজনকে দেখে নিজেদের কথার ইস্তফা ঘটায়। চাঁদনির সাথে অনেক গল্প করলো তটিনী, তবে তার বেশিরভাগই চাঁদনির একাডেমি লাইফ নিয়ে। তটিনী একবারও ওর মুখে হাসি দেখেনি। ও কিছু বললেও ভদ্রতার খাতিরে জোরপূর্বক হাসছিল। তটিনীর খালি মনে হচ্ছে চাঁদনি ওদের কথোপকথন শুনেছে। ওর খুব খারাপ লাগছিল মেয়েটার জন্য। বুয়া খাবার রেডি করার পর ওরা তিনজন একসাথে খেতে বসলো। তটিনী খেয়াল করছিল চাঁদনি তেমন খাচ্ছিল না। পাখির আহার করছিল মেয়েটা, মুখটা মলিন, কেমন যেন অঢেল বিরহ চাহনিতে। ওর চিন্তা হয় চাঁদনির কথা ভেবে। মেয়েটা সব দিক দিয়ে অসহায়। মেয়েটার বাবা কি দেখেছে এমন রেপিস্টের সাথে ওর বিয়ে দিল, তটিনী বুঝে উঠতে পারে না। তটিনী বিদায় নেওয়ার পর আধার আর চাঁদনির মাঝে তেমন কোনো কথা হয়নি। আধার সোফায় বসে ল্যাপটপে কিছু একটা করছিল। চাঁদনি বসলো ওর পাশে একটু জায়গা করে। আধার অবাক দৃষ্টিতে তাকালো ওর দিকে। চাঁদনি প্রথমবার নিচ থেকে এসে ওর পাশে বসলো। আধার ভাই, কিছু বলবি চাঁদ? আমি অনেক ভেবেচিন্তে একটা ডিসিশন নিয়েছি, এটা আমার আর তোমার দুজনের জন্যই ভালো হবে। আধার ভ্রুকুসকে বলল, কি? ভাবছি ফার্স্ট ইয়ার শেষ করে কলেজ থেকে ট্রান্সফার হয়ে যাব, চট্টগ্রামে কোনো একটা কলেজে সেকেন্ড ইয়ারের অ্যাডমিশন নিয়ে নিব। কেন? এখানে পড়লে সমস্যা কি? তোর বয়স কত যে তুই এসব ডিসিশন নিচ্ছিস? আমি তোর গার্ডিয়ান আছি না? আমি থাকতে তুই ঠিক করবি কি করবি না করবি। চাঁদনি স্বাভাবিকভাবেই বলল, তুমি আমাকে নিয়ে ভীষণ লজ্জায় পড়ছো আধার ভাই। আমি তোমার লজ্জার কারণ হতে পারছি না। এর চেয়ে ভালো না আমি বাবাকে বলে চট্টগ্রামে চলে যাই। তোমার মাথা থেকে একটা বোঝা নামলো। আমাকে আর 24 ঘন্টা নিজের পরিচয় নিয়ে সন্দিহান হতে হচ্ছে না। আমি তো মাঝে মাঝে বুঝতেই পারি না আমি এখানে কি পরিচয়ে আছি। তোমার সাথে আমার সম্পর্কটা কি? কেন আমি তোমার সাথে এসেছি, থাকছি? আমার দ্বারা সহ্য করা সম্ভব হচ্ছে না, বিশ্বাস করো। তোমার আমাকে নিয়ে এই লজ্জা আমি আর নিতে পারছি না। আধার হা করে তাকিয়ে থাকলো চাঁদনির দিকে। চাঁদনি নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে দৃষ্টির মানে ধরতে পারল না আধার। উদ্বিগ্ন স্বরে বলল, কি হয়েছে চাঁদ? কিছু হয়েছে তোর? এমন করছিস কেন? কাল পর্যন্ত ঠিক ছিলি, কেন চলে যেতে চাইছিস? চাঁদনি একটা প্রশ্নেরও উত্তর না দিয়ে বলল, আমাকে চট্টগ্রাম ডেকে আসো প্লিজ। বিশ্বাস করো আমি এখানে থাকলে মরে যাব। গ্রামে গিয়ে আমি বাবা বড় বাবাকে বোঝাবো যে সম্পর্ক কোনো প্রাণ নেই, সে সম্পর্ক বয়ে বেড়ানো আমাদের পক্ষে সম্ভব না। সংসার তো আমরা করব, ওরা না। কোনোদিন চাপিয়ে দিলেই তো হয়ে যায় না। আমাদের ডিভোর্সটা হয়ে যাওয়া ভালো। তোমাকে টেনশন করতে হবে না আমাকে নিয়ে। এমনিতেই মানুষ আমাকে অনেক কথা শোনায়। ডিভোর্সি কথাটা না হয় শুনবো। ওরা আমার নিজের কেউ না, ওদের কথা গায়ে মাখবো না আমি। কিন্তু আমি তোমাকে
নিজের কেউ ভাবি আদার ভাই। আমার কিভাবে যে কষ্ট হয় আমি তোমাকে বোঝাতে পারবো না। খুব জলে এখানটায়। নিজের বুকের ওপর তর্জনী ঠেকিয়ে বলল চাঁদনি। আধার অস্থির হয়ে ধরল ওর হাত দুটো। ওর সামনে মেঝেতে হাঁটু মুড়ে বসে বলল, আমরা বসে কথা বলি। এভাবে তো হুট করে তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না। চাঁদনি হাত ছড়িয়ে নিল নিজের। আধারের চোখে চোখ রেখে বলল, জানো আধার ভাই, হুমায়ুন আহমেদ স্যার নিজের উপন্যাসের কালো শ্যামলা মেয়েদের প্রশংসা করে মায়াবতী বলে আখ্যায়িত করেছেন। কিন্তু কালোর প্রশংসা শুধু উপন্যাসেই মানায়, বাস্তবে লেখক নিজেও সুন্দরের প্রেমে পড়ে। তোমার সুন্দর জীবনসঙ্গী চাওয়াটা পাপ না, আমাকে মানতে না পারাটা অপরাধ না। আমার কালো হয়ে জন্ম নেওয়াটাই অপরাধ। এ পাপের প্রায়শ্চিত্ত আমাকে সারা জীবন করে ধরে করতে হবে। আমি সাফার করার জন্যই জন্মেছি, কিন্তু তোমাকে আমার সাথে সাফার করতে হবে না আধার ভাই। তোমার দায় নেই আমার এই খুনে খাওয়া, আধার পোড়া জীবন বয়ে বেড়ানো। তুমি আমাকে বোঝা মনে করো, আমার পরিচয় দিতে লজ্জা পাও, আমি তাতে কিছু মনে করি না। নিয়তি মেনে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমি তোমাকে মুক্তি দিতে চাই আধার ভাই। আমার কাজল রেখা থেকে চিরদিনের জন্য তোমাকে কলঙ্কমুক্ত করতে চাই। ডিভোর্স দাও আধার ভাই, আমার ডিভোর্স চাই। এই মেনে নেওয়া মানিয়ে নেওয়া সম্পর্ক আমি আর বয়ে বেড়াতে পারছি না। চাঁদনি কুমুট স্বরে বলল। ওর কথা অস্বাভাবিক, অথচ বসে আছে স্বাভাবিকভাবে। আধার আবার ওর হাত ধরতে গেল, চাঁদনি দিল না হাত ধরতে। একটু দূরে সরে বসলো, গলা শক্ত করে বলল, দূরে বসে কথা বলো, কাছে আসবে না একদম। তোমার ছোঁয়া বিশ্রীভাবে চুষে আমার গায়ে। মনে করিয়ে দেয় যে আমি একটা কালির ড্রাম। এই বাড়িতে একটা কুকুরের যা দাম আছে আমার সে দামটুকু নেই। তুমি কুকুরের সাথে তুলনা করছো আমাকে বারবার। আমাকে দয়া করে আবার পরক্ষণেই নিজের জঘন্য রূপ দেখে কি পাও তুমি? খুব শান্তি লাগে তোমার আমাকে নিচু করে কথা বলতে? আধার অসহায় শ্বাস ফেললো। চাঁদনি বুঝতে চাচ্ছে না ও এসব মন থেকে বলেনি। সব সময় যেভাবে বিষয়টা নিয়ে আফসোস করে সেভাবেই বলে ফেলেছিল। চাঁদনি যে শুনে ফেলবে ও খেয়াল করেনি। আধা চাঁদনির কথা মানল না। ওর কাছে গিয়ে ওর হাঁটুর কাছে বসলো। অপ্রকৃত স্তস্থভাবে চাঁদনির গাল ধরে বলল, আই প্রমিস আর কখনো কিছু বলবো না আমি তোকে। তোর যেভাবে মন চায় সেভাবে থাকবি। তোর পছন্দ না হলে আমি তোর আশেপাশেও আসবো না। প্লিজ আমার কথাটা শোন, আমাকে ছেড়ে যাস না। এই শহরে আমার কেউ নেই। তুই চলে গেলে আমি আবারও একা হয়ে যাব। আমার এই একাকিত্ব একটুও ভালো লাগে না। চাঁদনি হাত ছাড়াতে চাইলো আধারের, পারল না। ও কখনো আধারের সাথে ভিজতে পারে না। ছেলেটা যা মন চায় তাই করে ওর সাথে। সবকিছু চাঁদনির ওপর চাপিয়ে দেয়, নিজের মন মর্জি করে, আবার অপমান করে নিজেই দূরে সরিয়ে দেয়, নিজের কাছে আসে। ও কি খেলনা নাকি? ওর মন নাই। আধার কেন সবসময় নিজেরটা জোর করে খাটাবে ওর ওপর? চাঁদনির কান্না পেল। ও অনেকক্ষণ ধরে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। আধারের হাতের ছোঁয়া ভালো লাগছে না ওর একটুও। একটা মানুষ কতটা দুমুখ হতে পারে। এই নিজের বান্ধবীর সামনে ওকে নিয়ে বদনাম করার পর এই ওকে শান্ত করার চেষ্টা করতেছে। চাঁদনি কেঁদে দিল, কাঁদতে কাঁদতে বলল, ছাড়ো না প্লিজ, আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? আমি তোরে ধরতে পারি না? আচ্ছা ছেড়ে দেব। আগে বল আমাকে ছেড়ে যাবি না? আমি কি করে থাকবো তোকে ছাড়া? চাঁদনি হিচকি তুলে বলল, আগে যেভাবে থাকতে সেভাবে থাকবে। আগেও তো কেউ থাকতো না তোমার সাথে। তোরে সারাক্ষণ চোখের সামনে দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে আমার। আমার বাড়িটা খালি করে দিস না চাঁদনি, প্লিজ। আমি আর কিছু বলবো না তোকে। চাঁদনি চোখের জল দু হাতে মুছলো। আধার গাল ছেড়ে হাত ধরলো। চাঁদনি ওর দিকে না তাকিয়েই বলল, সাবিহা আপুকে নিয়ে আসিও। আমাকে ডিভোর্স দেওয়ার পর তার সাথে সংসার করতে তো তোমার কোনো বাধা নেই। এ তো চিন্তা কিসের? আধার অতিষ্ঠ হয়ে বলল, তোর লাগে বিয়া বসছি না একবার, আবার বিয়ে করতে বলছিস, তা আবার প্রাক্তনের সাথে। বিয়েটা তো না করতে করছো, না পারতে করছো। আমি বলছি তো তোমার ওপর কোনো অভিযোগ রাখবো না। আমার কোনো দায়িত্ব নিতে হবে না তোমাকে। আমাকে ডিভোর্স দিলে তোমার নিজের স্বপ্নটা পূরণ করতে পারবা। একটা সুন্দর মেয়ে বিয়ে করলে তোমার বন্ধুর ওপর, তোমার বন্ধুরা তোমার বউকে সুন্দর বলবে। আমার মতো কালির সাথে অন্যদের পরিচয় করাতে তোমার লজ্জা করতে হবে না। আধার পাংশুটে মুখে চেয়ে থাকলো ওর দিকে। চাঁদনি কোনো মতেই শান্ত হচ্ছে না। ও কাঁপছে, রাগে কাঁপছে না কষ্টে, আধার বুঝতে পারছে না। আধার সোফার ওপর বসে জড়িয়ে ধরলো ওকে, বুকের সাথে ঠেসে ধরে শান্ত করার চেষ্টা চালালো।
চাঁদনি ছুটতে চাইলে ওর থেকে শব্দ করে কেঁদে বলল, ছাড়ো, ধরবে না আমাকে। তোমার ছেঁড়া ঘেন্না লাগে আমার। নিজের ওপর খুব রাগ হয়। আর কত কষ্ট দেবে মানুষ, মনে হয় না আমাকে এভাবে একটু একটু করে মারার চাইতে একেবারে মেরে ফেলা ভালো না? আধার আরো নরম হয়ে বোঝালো চাঁদনিকে। এ পর্যায়ে ওর চুল টেনে ধরে শক্ত কণ্ঠে বলল, চুপ, অনেক কথা শুনেছি তোর ফালতু কথা। ছেড়ে যাবি আমাকে এতই সহজ? নিজের আফসোসের কথাটা বলা যাবে না? আফসোস রাখতে নাই, সেটা তো বলছি। আমি নামক আফসোসকে রাইখো না আধার ভাই। সেটা তুই বলবি আমাকে? আমি যেটা বলবো সেটাই হবে। আমার কথার বিরুদ্ধে যেতে পারবি না তুই। আমার কথাই মানতে হবে তোকে, কষ্ট হলেও মানতে হবে। চাঁদনি সেসব কথা শোনে না। আধারের সব কথা অসহ্য লাগছে ওর কাছে। ও ছুটতে চাইছে, দম বন্ধ হয়ে আছে ওর, অথচ আধার ছাড়ছে না। শক্ত করে বুকের সাথে চেপে ধরে আছে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। আর সেটা হতে দেওয়া আধারের নিজের সৌন্দর্যের প্রতি কনফিডেন্স হারানোর মতোই অসম্ভব। রোহানের বাড়ি ঢাকার উত্তরায়, সিটি কলেজ থেকে বেশ অনেকটা দূরে। প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করতে গিয়েও ভীষণ টায়ার্ড হয়ে যায়। খুব ধকল যায় ওর ওপর। বাড়ির গাড়ি নিয়ে যায় ও সবসময়। বিশাল এরিয়া জুড়ে ডুপ্লেক্স বাড়ি, বাড়ির সামনে সরু রাস্তা, তার দুপাশে ফুলের বাগান। ওর শৌখিন বাপের সক্ষতার শেষ নেই। তার উপর বাপের যে অঢেল টাকা পয়সা আছে তা বাড়ির বাইরে থেকে দেখলে বোঝা যায়। ওর গাড়িটা যখন গেট পেরিয়ে ঢুকলো তখন বেশ কিছু বডিগার্ড ছেলেপিলে দাঁড়িয়েছিল উদ্যানে। ওদের বাড়ির সামনে সারাক্ষণ ছেলেপিলের আসর থাকবে, সব সময় থাকে এরা, কিন্তু আজ সংখ্যাটা একটু বেশি। আজ কি কোনো রাজনৈতিক সম্মেলন আছে? আজ অন্য দিনের তুলনায় মানুষজন এত বেশি কেন? রেহান ভাবনায় পড়ল। রেহানের মন আজ বিশেষ একটা ভালো নেই। ওর খুব মনে পড়ছে একজনের কথা। আজ বেশ কয়েকটা রাজনীতিক মিছিল দেখছে ও। সাদা পাঞ্জাবি পরা নেতাদের দেখলে ওর একটা গম্ভীর ছেলের কথা খুব মনে পড়ে। রেহান বেল বাজিয়ে অপেক্ষা করলো। মুহূর্তেই সাবিহা দরজা খুলল। রেহান হাসি ওর দিকে তাকিয়ে। সাবিহা সরে দাঁড়িয়ে জায়গা করে দিল। রেহান ঘরে ঢুকলো। সার্ভেন্টরা সবাই আসবাব ঝাড়ছে। রেহান ভ্রুকুসকে তাকায়। সাবিহার দিকে তাকিয়ে শুধোয়, আজ কি স্পেশাল কিছু আছে আপু? বাইরে অনেক মানুষ দেখলাম, কেউ কি এসেছে? সাবিহা হাসি মুখে বলল, তোর জন্য একটা গিফট আছে। কি গিফট? দাদু ভাইয়ের রুমে চল। রেহান ভ্রুকুসকে তাকালো, প্রশ্ন না করে বলল, ব্যাগ রেখে আসি। ওহো, আগে তোকে গিফট দেই। সাবিহা সামনে হাঁটে। রেহান ব্যাগ কাঁধে নিয়ে ওর পিছু পিছু যায়। রুমের সামনে রুমের সামনে থামতেই সাবিহার কক্ষে উকি দিয়ে বলল, ভাইয়া দেখো কে এসেছে তোমার সাথে দেখা করতে। রেহান ভেতরে ঢুকলো। ওর দাদু ভাই রায়হান এহসান অনেকগুলো বছর ধরে শয্যাশায়ী, বিছানা থেকে উঠতে পারে না। তার হাত দুটো আঁকড়ে ধরে রাত বসে আছে তার পাশে, হাসি মুখে কথা বলছে। রেহানকে চোখে পড়তে প্রশস্ত হেসে ডাকলো ওকে। রেহান ঠোঁট কামড়ে চাইলো তার দিকে। পরক্ষণে দৌড়ে গিয়ে চাপটে জড়িয়ে ধরলো তাকে। উৎফুল্ল কণ্ঠে ডাকলো, ভাইয়া তুমি? রাত ওর পিঠে হাত রেখে বলল, আমার বাচ্চা, কেমন আছিস তুই? রেহান উত্তর না দিয়ে একধারে আওড়ালো, আই মিস ইউ ভাইয়া, আই মিস ইউ সো মাচ, আই মিস ইউ টু। রেহান সোজা হয়ে দাঁড়ালো, অবাক কণ্ঠে বলল, আমি ভুল দেখছি না তো? তুমি এসেছো, তাও এ বাড়িতে? তুমি তো এখানে আসো না ভাইয়া। কেন আসতে পারি না তোদের বাড়িতে? বাড়িতে শুধু আমাদের না, তোমারও। রাত হাসলো। রেহান উৎফুল্ল চিত্তে গিয়ে বসলো ওর কাছে। রায়হান এহসান হাসছেন ওদের দিকে তাকিয়ে। কতদিন পর যে তিন ভাই বোন একসাথে হয়েছে তার হিসেব নেই। এই দৃশ্য কতদিন ধরে দেখেন না তিনি। সাবিহা দাঁড়িয়েছিল। রাত ওর দিকে তাকিয়ে বলল, দাঁড়িয়ে আছিস কেন? বস। তোর কপিক্যাট চলে এসেছে না ভাইয়া? আমার তো আর কথা বলা চান্সই নেই। সেই কথা বলে বলে তোমার কানের অবস্থা খারাপ করে দিব। রেহান মিশিমিশি রাগ করলো। এই মেয়েটা সবসময় ওকে রাতে কপিক্যাট বলে। আর তার অবশ্য কারণও আছে। রেহান সবসময় খুব করে চেষ্টা করে রাতের বিহেভিয়ারগুলো কপি করতে। ওর পার্সোনালিটি, ওর কথা বলার স্টাইল, হাঁটার স্টাইল, বসার ধরন, গোমরা মুখে মাঝে মাঝে মুচকি হাসা, এমনকি খাওয়ার ধরনটা পর্যন্ত কপি করা থেকে বাদ দেয় না ও। অন্যরা তো আর জানে না মানুষটা যে ওর কতটা পছন্দের। ওর খারাপ লাগে না ওকে কপিক্যাট বলতে। কপিক্যাট বললে আরো ভালো লাগে। মনে মনে ওর একটা ভাই আছে যে ওদের সাথে থাকে না, বছরে মাসে একবারও কথা বলে না, খোঁজ নেয় না, কিন্তু রেহানের খুব মনে পড়ে তার কথা। তবুও সে রাগার চেষ্টা করে তার মতো। কিন্তু রেহান
এখনো তার রেগে যাওয়ার ধরনটা কপি করতে পারেনি। রাতের একটা চিল্লানি ধমকে ওদের বাড়ির সবাই সোজা হয়ে যায়। সেখানে ও চিল্লালে ওর পিঠের ওপর ধূপধাপ পড়বে। তার ওপর রাতের মতো ভাঙচুর করতে চাওয়াটা তো বিলাসিতা। রেহান রাতের দিকে তাকিয়ে বলল, কখন এসেছো ভাইয়া? মাত্রই এসে দাদুভাইকে দেখতে এসেছি। বলে না তো আসবে যে, আমি তো আর কলেজে যেতাম। রাত ভাবুক স্বরে বলল, তোকে সারপ্রাইজ দিতে এসেছি। রেহান খুশিতে ওর বাহু জড়িয়ে ধরল। সাবিহা এগিয়ে এসে বলল, হাই রে, হয়েছে এবার স্যার, ভাইয়া অনেক টায়ার্ড। আশা আসো, ঠান্ডা কিছু খাওয়াই তোমাকে। জানো, তুমি আসবে শুনে আমি তোমার জন্য ডাবের পুডিং বানিয়েছি। রাত ওর গাল টেনে দিয়ে বলল, বাহ, আমার অকর্মা বোনটা রান্নাও শিখেছে তাহলে। একদম অকর্মা বলবা না। এখন সব রান্না টুকটাক শেখার চেষ্টা করছি আমি। ইউটিউব দেখে দেখে সব রেসিপি ট্রাই করি। রাত উঠে দাঁড়িয়ে এক হাতে জড়িয়ে ধরল ওকে, বলল, তাহলে চল আজ তো রেসিপি ট্রাই করি। রেহান মুখ কালো করে বলল, আমার জন্য বানাওনি আপু, আমি তো বাইরে থেকে এসেছি, অনেক গরম বাইরে। কই, তুমি তো আমার জন্য বানাও না। তুই তো সারাক্ষণই আমার চোখের সামনে থাকিস। ভাইয়া তো চোখের দেখাও দেখতে পায় না একটুও। তুই আর ভাইয়া সেম হলি? রেহান ঠোঁট উল্টালো। রাত ওর হাত টান দিয়ে দাঁড় করিয়ে বলল, মন খারাপ করে না, তোর জন্য বানিয়েছে, আর না বানালে আমার থেকে ভাগ করে দিব, ঠিক আছে? রেহান প্রফুল্ল চিত্তে মাথা ঝাঁকায়। সাবিহা রাতের জন্য শুধু ডাবের পুডিং বানায়নি, সকাল থেকে দুপুর পর্যন্ত খাটাখাটনি করে অনেক ডিশ বানিয়েছে। চকলেট মিল্কশেক, হোয়াইট সস পাস্তা, শেক, গলদা চিংড়ি, 2-3 রকমের ফলের জুস, দেশি বিদেশি মিলিয়ে অনেকগুলো রান্না সে করেছে। রাত সবগুলো টেস্ট করছে। অত আহামরি না হলে মোটামুটি হয়েছে। যেহেতু এটা সাবিহার প্রথম রান্না, তবুও রাত বোনের প্রশংসায় পঞ্চমুখ। এমনভাবে কমপ্লিমেন্ট দিচ্ছে যেন এর যে সুস্বাদু রান্না সে এর আগে কখনো খায়নি। রাত আর রেহান খাচ্ছিল টেবিলে বসে। সাবিহা এটা ওটা বেড়ে দিচ্ছে ওদেরকে। রাত বসতে বললেও বসছে না ওদের সাথে। খাওয়া দাওয়ার পর চুকিয়ে ওরা তিনজন এসে ড্রয়িংয়ে বসলো। সাবিহা আর রেহান একের পর এক কাহিনী বলে যাচ্ছে ওকে, ওদের কথাই শেষ হচ্ছে না। রাত বাইরে যেমনই হোক ওদের দুজনের সাথে খুব ফ্রি। সে মনোযোগ দিয়ে শুনছে ওদের কথা। কথায় কথায় রাত সাবিহার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, তোর না একটা বয়ফ্রেন্ড ছিল সাবু, সে কোথায়? সাবিহার মুখের হাসি মিলিয়ে যায়, মুখ কালো করে বলল, ও আর বয়ফ্রেন্ড কবে মারা দিয়ে চলে গেছে। বোনের খোঁজও নাও না তুমি। রেহান একটু হা হতাশ করলো বোনের কষ্টে। সাবিহা এমনিতে এসব কথা বলে না ওকে, তবে বড় ভাইয়ের বদলতে এসব শুনতে পাচ্ছে ও। এসব প্রেম কাহিনী শুনতে বেশ ভালো লাগে ওর, তা যতই বোনের হোক না কেন। রাত ঠোঁট টিপে হাসি আটকে বলল, বলেছিলাম তো তোকে, বড় ভাইয়ের কথা না শুনলে এই হয়। কতবার বলেছিলাম ভেবেচিন্তে পা বাড়া। না, তোমার তো একদম ট্রু লাভ। বিশ্বাস কর, এ দুনিয়াতে ভালোবাসা বলতে কিচ্ছু নেই, সব অভিনয়, স্ক্যাম। একসময় সবাই ছেড়ে চলে যায়, একা বানিয়ে দিয়ে চলে যায় আমাদেরকে। মাঝ রাস্তা পর্যন্ত নিয়ে গিয়ে হাতটা ছেড়ে দেয়। আমরা উদ্ভ্রান্তের মতো রাস্তা খুঁজতে থাকি। যে রাস্তাটা একটা মানুষের সাথে পাড়ি দিয়েছি, সেই রাস্তা দিয়ে একা ফিরতে আমাদের খুব কষ্ট হয়। মাঝে মাঝে ফিরতে পারি, মাঝে মাঝে একা ফেরা আমাদের পক্ষে সম্ভব হয় না। এজন্যই সাবধান করেছিলাম তোকে, শুনিস নাই আমার কথা, এখন কষ্ট পা। সাবিহার মনটা আকস্মাৎ ভীষণ খারাপ হয়ে গেছে। মুখ কালো করে বসে আছে ও। রাত গালে হাত ঠেকিয়ে তাকিয়ে আছে ওর দিকে। তার বোন যে এতটা সিরিয়াস রিলেশনশিপে ছিল রাত জানতো না। সাবিহা ছেলেটার কথা অনেকবার বলেছে রাতকে, বলেছিল ওর বিয়ে শুরু থেকে সবকিছু রাত অ্যারেঞ্জ করবে। নিজের প্রেমিককে প্রথমে নিজের বাবা মার সাথে দেখা না করিয়ে ভাইয়ের সাথে দেখা করাতে চেয়েছিল সাবিহা। রাত বলেছিল ঢাকা আসলে দেখা করবে। তারপর মাঝখানে অনেকদিন সাবিহার সাথে কথা হয়নি ওর। সাবিহা বলেনি, রাত খোঁজ নেয়নি। এর মাঝে মেয়েটার ব্রেকআপ হয়ে গেল। রাত ভাবুক স্বরে বলল, ব্রেকআপ কেন হলো? সাবিহা টলমলে দৃষ্টিতে তাকালো রাতের দিকে, ভাঙা গলায় বলল, মাসখানেক আগে বাবা মার মধ্যে অনেক ঝামেলা হয়, সব সময়ই হয়, এটা নতুন কিছু না। কিন্তু বাবা বলেছিল আম্মুকে চট্টগ্রামে কিন্তু বাবা বলেছিল আম্মুকে সে চট্টগ্রামে নিয়ে যাবে। জানো তো তারপর আম্মু কিরকম রিয়েক্ট করবে? বলেছিলাম তো তোমাকে, তুমি তো আমলে নাওনি, বাড়ির কোনো খবরই তো রাখো না তুমি। আমি অনেক ডিপ্রেস ছিলাম। আমি শুধু ওর থেকে একটু সেপারেশন চেয়েছিলাম ভাইয়া, কারণ তখন আম্মুকে সামলাতে হচ্ছিল। বাড়ির মধ্যে প্রতিদিন একটা না একটা সমস্যা হচ্ছিল।
দাদু ভাই তো আগে থেকেই অসুস্থ ছিল, আমি তার সাথে যোগাযোগ করতে পারিনি। ইভেন আমার কোনো বন্ধুর সাথে আমার কথা হতো না, সেটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। আমার একটু সময় চাওয়াতে সে আমার ইগো ভেবে নিয়েছে আমি ব্রেকআপ করেছি। এখনো দেখা হলে দোষারোপ করে, কিন্তু আমি দোষী নই। সাবিহা নাক টেনে কান্না আটকালো। রাত ঠোঁট কাণ্ডে তাকালো ওর দিকে, একটু নীরব থেকে প্রশ্ন করলো, খুব ভালোবাসিস ছেলেটাকে? সাবিহা এবার চোখের পানি গড়িয়ে পড়ে। ও সত্যি ছেলেটাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। বুকের মধ্যে কেমন কষ্ট হয় সে অন্যের এই ভাবলেই। আগে কখনো এত ফিল করেনি। হারিয়ে যাওয়ার পর যন্ত্রণাগুলো টের পাচ্ছে বেশি। খুব। রাত মিষ্টি করে হাসলো, বোনের মাথায় হাত রেখে বলল, তো রিলেশন জোড়া লাগানোর দায়িত্বটা বরং আমিই নেই। আমার বোনকে ছেড়ে যাওয়া এতটা সহজ না। সে আসবে না ভাইয়া, খুব ইগো তার। সে নিজের অ্যাটিটিউড জারি রাখার জন্য এমন হাজারো ভালোবাসার মানুষকে কুরবান করে দেবে। রাত গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ও, তোর বাপের মতো আর কি। সাবিহা হকচকিয়ে তাকালো। রাত কথা কাটিয়ে সাবিহাকে প্রমিস করে বলল, না আসলে তুলে আনবো। আমি দেখবো বদমাসের কত ইগো। আমার বোনের ভালোবাসে হিলাই ফেলে, ও তোকেই বিয়ে করবে। মানুষের অ্যারেঞ্জ ম্যারেজ হয়, লাভ ম্যারেজ হয়, তোদের ফোর্স ম্যারেজ হবে। বদমাস বলো না ওকে। তোর খারাপ লাগলে বলবো না। তাকে যদি তুলে আনো, সে তো মনে থেকে আমাকে বিয়ে করবে না, ভালোবাসবে না। জোর করে সংসার করা যায়? তুই কি চাস সেটা বল। আমি তোকে চাই, তাহলেই হলো। ও তোরই হবে। আমি তাকে চাই, তাহলেই হলো। ও তোরই হবে। সাবিয়া সংশয় যায় না, আধার বিবাহিত। এ কথাটা রাতকে বলতে পারবে না ও। রাত আর একটা শব্দ না শুনে কানের নিচে ঠাটিয়ে চটকানা দিবে ওকে। ভালোবাসা, সংসার, এসব রাতের চোখে বালি হলেও মানুষের সংসার নিয়ে খুব সেনসিটিভও। সংসার ভাঙা একদম পছন্দ করে না। যদি জানতে পারে তার নিজের বোন বিবাহিত একটা ছেলেকে নিয়ে হাপিত্তিশ করছে, তাহলে সে রাতকে কি করবে ওর সাথে ভাবতেই সাবিহা শীতারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল। কিন্তু তবুও সাবিহা জানে আধারে বিয়েতে খুশি না। বাবা চাপে পড়ে বিয়েটা করেছে ও। সারাক্ষণ নিজের শ্যামলা বউকে নিয়ে আফসোস করতে থাকে। ওদের সামনে অনেকবার বলে ফেলেছে সাবিহার চেয়ে বেশি ওকে কে চেনে। তেমনি সাবিহা নিজের ভাইকেও কম চিনে না। সাবিহা এটা বলা মাত্রই রাতের মনে আসবে সাবিহা নিজের মায়ের মতো হয়েছে। ওর মা এভাবেই রাতের মায়ের সংসার ভেঙে দিয়েছে, যেভাবে সাবিহা আরেকটা মেয়ের সংসার ভেঙে দিতে চায়, কিন্তু ও আরেকজনের সংসার ভাঙতে চাচ্ছে না, আর আধারকে ছাড়া থাকতেও পারছে না। কিন্তু সাবিহা নিজের প্রায়োরিটি দিবে আবার। ও রাতের চোখে খারাপ হতে পারবে না। সাবিহা কথাটা চেপে গেল। সংশয় নিয়ে ঢোক গিলে বলল, সত্যি বলছো তুমি? তোর ভাইয়া মিথ্যে বলে না। সাবিহা মুখ মুছলো, চোখ মুছলো। রাতের বাহু জড়িয়ে ধরলো খুশিতে। রোহান খুশিতে হাততালি দিল। এই সাবিহার বিয়ে নিয়ে অনেক প্ল্যান ওর, অনেক। একটা মাত্র বোন ওর, কিভাবে যে আনন্দ করবে ও সবকিছু ভেবে রেখেছে। তারপরও রাত থাকবে সাবিহার বিয়েতে। ছেলেটা থাকে না ওদের সাথে। রেহানের খুব মন খারাপ হয়, কিন্তু সাবিহা আর রাতের কথা শুনে পুলকিত হলো তার হৃদয়। সাবিহা আপুর বিয়ে মানে সবাই একত্রিত হবে, ওদের ভাঙা পরিবারটা আবারও জোড়া লাগবে। রেহান তরসয় না ওর বিয়ে খাওয়ার জন্য। তিনজন বসে এ কথা সে কথা বলছিল, তখনই সাদিক এহসান চৌকাঠ মারিয়ে ঢুকলেন। আজ তাড়াতাড়ি বাড়ি ফিরছেন তিনি। বেশিরভাগ সময় তিনি রাতে বাড়ি ফিরেন, তবে আজ সব কাজবাজ ফেলে চলে এসেছে। তার একমাত্র কারণটা হলো রাত। সে আজ অনেকগুলো বছর পরে এ বাড়িতে পা রেখেছে। রায়হান এহসান অনেকদিন ধরে রাতকে বাড়িতে আসতে বলেছিল। রাত নাকচ করেছিল বারংবার। সে তো এ বাড়িতে আসবে না, মানে আসবে না। এমনকি রাজনৈতিক কাজে ঢাকা আসার পরও সে হোটেলে থাকতো। কয়েকদিন ধরে রায়হান হোসেনের শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। এমনিতেই উনি অনেক বছর ধরে প্যারালাইজড, তার উপর বারংবার নাতিকে দেখতে যাচ্ছিল। তবুও রাত আসছিল না। শেষবার আর না পেরে বলল জীবিত অবস্থায় যাতে চোখের দেখা হলেও দেখে যায়। অনেক রিকোয়েস্টের পর অবশেষে রাত রাজি হয়েছে। কথাটা কালকেই জানিয়েছিল যে রায়হান এহসানকে। সাদিক এহসান জানতেন না, জেনেছেন আজ সকালে। তারপর থেকে ওনার মনটা ঠিক ছিল না। ছেলেকে এক পলক দেখার জন্য হৃদয়টা পড়েছিল বাড়িতে। শেষমেশ সব কাজ ফেলে চলে এসেছেন তিনি। সাদিক এহসান ঢুকতেই রেহান উৎফুল্ল হয়ে বলল, বাবা। হাসলেন তিনি। রেহান দৌড়ে আসলো তার কাছে, খুশিতে বাকবাকুম করে বলল, ভাইয়া এসেছে। জেনেছি। রাত ওনাকে দেখতেই মোবাইল নিয়ে বসলো। সাবিয়া আর চোখে তাকালো ভাইয়ের দিকে। রাতের মুখাভাব অনুভূতিহীন।
সাবিহা খালি মনে হচ্ছে সাদিক হোসেন কথা বলতে আসলেই রাত রেগে যাবে, তাই মিনমিন করে বলল, ভাইয়া এসেছো অনেকক্ষণ হচ্ছে, ফ্রেশ হয়ে নাও, তোরা যা। রাতে গম্ভীর স্বর। রেহান পিটপিট করে তাকালো সাবিহার দিকে, ইশারায় বোঝালো এরা দুজন আর কিছুক্ষণ এক রুমে থাকলেই তৃতীয় বিশ্বযুদ্ধের সাংঘাতিক হবে খুব শীঘ্রই। সাবিহা ডাকলো রেহানকে, তারপর দুজন একসাথে কেটে পড়ল। সাদিক এহসান ইতস্তত হয়ে রাতের পাশে বসলেন, গলা ছেড়ে ডাকলেন, আবরার। রাত শুনল না, ফিরেও চল না তার দিকে। সাদিক এহসান আবারও ডাকেন ওকে, এভাবে সে নিশ্চুপ তাকালো না পর্যন্ত। এমন করে কয়েকবার ডাকলেন তিনি। ওনার ডাকে দুজন সার্ভেন্ট উকি দিয়ে চাইলো তাদের দিকে। বাপ বেটার ঝগড়াঝাটি নিয়ে বাড়ির কাজের লোক থেকে দারোয়ান পর্যন্ত সবাই অবগত। সাদিক এহসান ওদের দেখে লজ্জা পেলেন। ছেলেটা উত্তর পর্যন্ত দিচ্ছে না, এতটা অবজ্ঞা যদি একটা নতুন না। রাতের উচিত উনি ইনভিজিবল, রাত কখনোই তাকে দেখতে পায় না, তার ডাক শোনে না। উনি আবার ডাকতেই রাত চকিতে উঠে দাঁড়ালো, হনহনিয়ে চলে গেল সিঁড়ি বেয়ে। মাঝখানে বেশ কয়েকদিন গ্যাপ দেওয়ার পর আজ কলেজে যাবে চাঁদনি। ওইদিকে ওই দিনের পর থেকেও একবারও কথা বলেনি আধারের সাথে। আধার বলতে চাইলেও এড়িয়ে গেছে। চাঁদনি ইদানিং নিজের একটা সমস্যা খেয়াল করে, ও খুব সহজে ডিপ্রেশনে চলে যায়। উল্টাপাল্টা ভাবনা আসে ওর মনে, ছোট বিষয়টাকেও খুব বড়ভাবে নিয়ে রিয়েক্ট করে। মনটা সাধারণত কিছু একটা ভেবে ছোট হয়ে থাকে। অস্বাভাবিক বিহেভ করছে ও কয়েকদিন ধরে। সারাক্ষণ মুখটা পেঁচার মতো বানিয়ে একা একা বসে থাকে। ফোন দেখাও কমিয়ে দিয়েছে অনেকটা। সকাল সকাল ঘুম থেকে উঠে টেবিলে নাস্তা করছিল চাঁদনি। বুয়া উঠে খাবার রেডি করেছে অনেক আগে। চাঁদনি গতকাল রাতে বলে রেখেছিল ও কলেজে যাবে, বুয়া যাতে একটু তাড়াতাড়ি রান্না করে। অবশ্য সে না উঠলেও চাঁদনি নিজে কিছু একটা বানিয়ে নিত। ব্রেকফাস্টে পরোটার কালা ভুনা চাঁদনির খুব পছন্দের। ও ভীষণ তৃপ্তি নিয়ে খাচ্ছিল। ওর পায়ের কাছে চ্যান বসে আছে, মাঝে মাঝে ওর পায়ে গা বুলাচ্ছে। চাঁদনি একেও খেতে দিচ্ছে, কিন্তু চাঁদনির এত শান্তি আধারের বোধহয় সহ্য হলো না। ওকে জ্বালাতে সে এসে হাজির হলো টেবিলে। চাঁদনি তাকালো না ওর দিকে, যেন দেখতে পায়নি, বা আধার ইনভিজিবল হয়ে গেছে এমন ভাবে। আধার ওর সামনাসামনি চেয়ার টেনে বসলো, হামি তুলে ঘুম ঘুম দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি তাকাবে না এটা ওর জানা কথা, এমন ভাবে ইগনোর করে মেয়েটা ওকে। আধার নিজের জন্য পরোটার ঝোল নিয়ে মুখে দেয়, আবার তাকায় চাঁদনির দিকে। চাঁদনি পাংশুটে মুখে খাচ্ছে। আবার কথা বলতে চাইলো, ওর খাবার শেষ হওয়ার ধৈর্য ধরতে না পেরে বলল, কলেজে যাবি? হুম, বললি না তো। আমি আরেকটু তাড়াতাড়ি উঠতাম। সমস্যা নেই, আমি একা যেতে পারবো, কলেজের রাস্তা তো চিনি। আধার মুখ কালো করে বলল, একা যাবি? চাঁদনি কিছু বলল না। আধার অসহায় স্বরে বলল, শোন না আমার কথাটা। কথা বলিস না কেন তুই আমার সাথে? ইচ্ছে করে না। আমার তো ইচ্ছে করে। এক বাড়িতে একা দুজন মানুষ থাকি, অথচ একে অপরের সাথে কথা বলা মানা। চাঁদনি এবারে মাথা তুলে চাইলো ওর দিকে, কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। ব্যাগটা গুছিয়ে চেয়ারের ওপর রেখেছিল ও, কাঁধে তুলে বলল, যাচ্ছি। আধার একটু খেয়ে উঠে গেল, উতলা হয়ে পড়ল, এখনো রেগে আছিস? না, আমি দিয়ে আসি। হারাই যাবি আবার? লাগবে না, হারিয়ে গেলেই ভালো। চাঁদনি বেরিয়ে গেল আধারের দিকে না তাকিয়ে। ও অ্যাপার্টমেন্ট থেকে বেরোতে আধার পিছু পিছু নেমে আসলো ওর। চাঁদনি পিছু ঘুরে চোখ মুখ কুচকে তাকালো। আধার টেডি হাসলো ওর দিকে তাকিয়ে। মেয়েটাকে জ্বালিয়ে মারতে কি যে ভালো লাগে ওর। আধার ওর কাছে যেতে চাঁদনি গুমট স্বরে বলল, আমি একা যেতে পারবো বলেছি না? তো যা, মানা করছি আমি? এসেছো কেন তাহলে? আমার ইচ্ছা। বিরক্তিতে চাঁদনির মুখ দিয়ে কথা বেরোলো না। আধার এগিয়ে এসে ওর কাছ থেকে ব্যাগ নিয়ে নিল। ব্যাগে চেনটা খুলে 2টা 500 টাকার নোট দিল। ব্যাগটা চাঁদনির দিকে এগিয়ে দিয়ে বলল, ঢাকার রিক্সাওয়ালা মামাদের কে তো চিনিস না, টাকা দিতে ভুলে গেলে পুরো রাস্তার মানুষের সামনে বেইজ্জত করে ছাড়বে। চাঁদনি বলল, লাগবে না তোমার টাকা, বাবার দেয়া পকেট মানি এখনো আছে, খরচ হয়নি। চাচু তোকে টাকা পাঠাবে কেন? আমি তো মানা করেছিলাম, তোর বিয়ে হয়ে গেছে চাঁদনি, তুই তোর বাবার থেকে টাকা নেস, লজ্জা করে না? চাচু থেকে কেন নিবি? তোর দায়িত্ব এখন আমার। চাঁদনি কিরমিরে তাকালো, বাস খাই গলায় বলল, উফ, দায়িত্ব দায়িত্ব শব্দগুলো শুনতে শুনতে এত বিরক্ত লাগে আমার। এ এক দায়িত্ব
করে করে লিটারলি মেরে ফেলছো তুমি আমাকে। যথেষ্ট দায়িত্ব পালন করেছো তুমি আধার ভাই, আর দরকার নেই। অবজা এবার। আধার নাক ফোলালো, তপ্ত স্বরে বলল, ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো একদম। বেয়াদবি করিস না, বেয়াদবি করবি না। কিছু বলি না বলে যা ইচ্ছা তাই করবি? পার পেয়ে যাবি ভাবছিস? আমলনামা লেখা হচ্ছে তোর, সব তুলবো। কিছু না বলে আমার যে অবস্থা করছো তুমি, বললে তো আমাকে খুঁজেই পাওয়া যেত না। এখন খুব শান্তিতে আছি। আধার ফোঁস করে শ্বাস ছাড়ে, নিজেকে সংযত করে বলল, হ্যাঁ আমার দোষগুলি দেখবি খালি। বাদ দে, সাবধানে যাস। দোয়া করো যাতে মরে যায়। মাঝ রাস্তায় কোনো ট্রাক বা বাস এসে যাতে ওইখানে চ্যাপ্টার ক্লোজ করে দেয়। সবার ভীষণ বোঝা হয়ে গেছি আমি। তুই মরে গেলে তোর লাশটা আমার বাড়িতে ফ্রিজিং করে রেখে দিব। কবরটা নসিবে জুটবে না তোর। চাঁদনি মুখ বিকৃত করে গেট পেরিয়ে বেরিয়ে গেল। আধার ধূপধাপ পা ফেলে ওর পাশে এসে দাঁড়িয়ে হাত ধরলো ওর। চাঁদনি হাত ছাড়তে চাইলো, ধমক দিল ওকে। চাঁদনি মুখ ফুলে দাঁড়িয়ে আছে। আধার রিক্সা থামালে চাঁদনি হাত ছাড়িয়ে উঠে বসে। আধার নিজে ভাড়া দিয়ে দিল রিক্সা মামাকে, বলল কি সিটি কলেজের সামনে নামাই দিয়েন মামা। মাথা ঝাঁকালো সে। রিক্সা চলতে শুরু করে। চাঁদনি একবার আধারের দিকে তাকালো না, কিন্তু আধার তাকিয়ে থাকলো ওর এক দৃষ্টিতে। রিক্সা চলে যেতেই মন খারাপ করে রাস্তার দৃষ্টি নিবদ্ধ করলো। তক্ষুনি সাবিহার কল আসে ওর ফোনে। আধার রিসিভ করতেই সাবিহা উদ্বিগ্ন স্বরে বলল, অন্ধকার ক্লাসে আসবি না আজ? না রে, ইচ্ছে করছে না। কয়েকদিন ধরে খুব ধকল যাচ্ছে, রেস্ট নিয়ে একদিন। এ আধার প্লিজ এমন করিস না, সবাই আসবে আজকে, তুই না আসলে ভালো লাগে না। নাটক করিস না, মন মেজাজ ভালো নেই। আধার অ্যাপার্টমেন্টের দিকে হাঁটা দিল। আমরা সবাই তোর নাটক, তোর কাছে সবাই আসতে বলছে তাই কল দিয়েছি। আমার একার তো ঠেকা নাই, ঠেকা না থাকলেই হলো। আচ্ছা আর কল করবো না, মাপ চাই। আসতেছি, এত ঢং ধরিস না। নাটক কি? চাঁদনি চুপচাপ বসে আছে ক্লাসরুমে। ক্লাসে কয়েকটি শিক্ষার্থী উপস্থিত আছে, অন্যদিনের তুলনায় একবারেই কম। জমজমাট ভাবটা নেই। এখনো ক্লাস শুরু হতে ঢের বাকি। আর চাঁদনি একটু তাড়াতাড়ি কলেজে চলে এসেছে। বাড়িতে থাকলে প্রতিনিয়ত ওকে একাকী চুপচাপ বসে থাকতে হয়। আধার তো থাকে না, থাকলেও চাঁদনি কথা বলে না ওর সাথে। এখানে অবশ্য তার দোষ নেই, চাঁদনি কথা বলে না, তাই ও বলার সুযোগটাও পায় না। কিন্তু চাঁদনিরই বা কি করার? একটা মানুষ কতটা নিজেকে নিয়ে খোঁটা শুনতে পারে। ওর যে কথা বলতে ইচ্ছে করে না এমন না, একাধিকবার ভালো লাগে, কিন্তু ওর সেলফ রেসপেক্ট ওকে কথা বলতে দেয় না। ওই বাড়িতে চাঁদনির জন্য আধারের বানানো জেলখানা, যেখানে চাঁদনি বন্দী হয়ে থাকে। জেলের কয়েদি যেমন কথা বলার জন্য একটা মানুষ পায় না, কখনো বাইরে বেরোনোর জন্য কাউকে পায় না। ওদের জীবন যেমন উপভোগ করার মতো কিছু নেই, চাঁদনিরও তেমন। ওর দম বন্ধ হয়ে আসে ওই জেলখানায়। তবুও চাঁদনি মানিয়ে নিয়েছে। একটা মানুষ অভ্যস্ত হয়ে যায়, কখনো না কখনো হাল ছেড়ে দেয়। চাঁদনি হাল ছেড়ে দিয়েছে। নিজের জন্য আর কোনো রকম কোনোদিন কোনো কিছুর আশা নাই ওর। বাইরের এই খোলা বাতাসটুকু শ্বাস নেওয়ার জন্য খুব বেশি প্রয়োজন ওর। ক্লাসে যে কয়েকজন শিক্ষার্থী উপস্থিত আছে, সবাই হরতর গল্প আর হইহুল্লোড়ে মেতে আছে। ক্লাসের সব বন্ধুমহল খোশ গল্পে বুধ। সবাই তাদের জমানো কথা উগড়ে দিচ্ছে তাদের প্রিয় বন্ধু বান্ধবের কাছে। চাঁদনির গালে হাত দিয়ে এতিমের মতো বসে থাকলো। আজকে ওর বন্ধুগুলো আসবে না? ওরা তো এত লেট করে না, খুব তাড়াতাড়ি চলে আসে। এই চারটা বাদর ছাড়া আর তো কোনো বন্ধু নেই চাঁদনির। ওরা না আসলে একসাথে আসে না, একদিন আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেয়। এমনকি কাল রাতেও বলেছিল ওরা। চাঁদনি খেয়াল করেনি, একবার গ্রুপ চেক করে আসা উচিত ছিল। পুরো দিনটা আজ বেকার যাবে। চাঁদনি মন খারাপ করে বসে থাকে। একটু পর রেহানকে আসতে দেখা গেল। চাঁদনিকে বসতে থাকতে দেখে ওর পাশে ছেলেদের রোতে একটা টেবিল বসালো, সেখান থেকে সরাসরি চাঁদনির সাথে কথা বলা যাবে। চাঁদনি মেকি হেসে বলল, ভেবেছিলাম আসবে না, লেট হলো যে। মাঝ রাস্তায় গাড়িতে সমস্যা হয়েছিল। আচ্ছা বাকিরা কই? ক্লাস এমন খালি কেন? এসেছে তো সবাই, দেখিসনি তুই ওদেরকে? না তো, আমি তো আজ অনেক তাড়াতাড়ি এসেছি, তারপর তো দেখলাম না কাউকে। অনেকক্ষণ ধরে একা একা বসে আছি। ওরা কই? রেহান বলল, পরশু থেকে কালচারাল প্রোগ্রাম, সবাই কোনো না কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করছে। সবাই প্র্যাকটিসে গেছে আই থিঙ্ক। চাঁদনি ঠোঁট গোল করে বোঝালো, বলল, তুমি নাম দাওনি? এই তুমি তুমি করবি না তো। আমরা সবাই তোকে তুই করে বলি, অথচ তুই আমাদের তুমি বলিস। এটা কোনো কথা হইল বেটা? বেডা
আমি তো হাসনার বৃষ্টিকে ছেলেদের মতোই ট্রিট করি, আর ওরা আমাদেরকে মেয়েদের মতো ট্রিট করে। ভাই ব্রাদারদের মতো জেন্ডারদের পার্থক্য কিসের? চাঁদনি ফিক করে হাসলো। রেহান গম্ভীর স্বরে বলল, তুই বল। আচ্ছা থাম। এই রে, বাইরে যাবি কেন? আমরা দুজন তো পার্টিসিপেট করলাম না, ওদের সাথে না হয় থাকলাম। চল বাইরে ঘুরি। টিচার আসবে না? না, কাউন্সিলররা নিজেদের স্টুডেন্ট নিয়ে ব্যস্ত, ক্লাস হবে না। চাঁদনি সংশয়ে পড়ল। তবে রোহান প্যানপ্যানানিতে টিকতে না পেরে বেরোলো ক্লাস থেকে। সিঁড়ি বেয়ে নামছিল দুজন। চাঁদনি আগে আগে নামে, রেহান পিছু পিছু। সিঁড়ি বেয়ে যেতেছিল। সিঁড়ি বেয়ে যত ছেলে উঠছিল সবার সাথেই রেহান হাই হ্যালো করছিল। চাঁদনি অবাক হয়ে দেখে এই ছেলের কত বন্ধু, সিনিয়রদের সাথে পর্যন্ত বন্ধুর মতো আচরণ করছে। একটা ছেলের সাথে কথা বলার জন্য সিঁড়িতেই দাঁড়িয়ে পড়ল রেহান। চাঁদনি ওর অপেক্ষা করলো না, ওকে লক্ষ্য করে ওপর দিকে চেয়ে নিচে নামলো। পিছু ফিরে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পা মুচড়ে ধুম করে নিচে পড়ে গেল। আ বলে চিৎকার দিয়ে নিচে পড়ে গেল চাঁদনি। মেঝেতে পড়া থেকে বাঁচতে গিয়ে শক্ত করে আঁকড়ে ধরলো সামনে আসে একজন বলিষ্ঠ হাত। চাঁদনি চিল্লানি শুনে রেহান নেমে এলো, সাথে ওর সাথে বলা ছেলেটা। চাঁদনি মেঝেতে পড়লো না, কিন্তু ওর পা মুচড়ে ব্যথা পেল ঠিকই। ভয়ে চোখ খিচে নিল চাঁদনি। গোড়ালি খুলে যাওয়ার মতো ব্যথা অনুভব করলো। মনে হলো অসম্ভব ব্যথায় চোখের সামনে পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেল ওর। রেহান নেমে এসে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে, তারপর ওর আঁকড়ে ধরা মানুষটার দিকে তাকিয়ে থাকলো। ভাইয়া? রাত ছোট ছোট চোখ করে তাকালো। রেহান মুখে হাত দিল। মনে পড়লো কলেজে তোর পরিচয় দেওয়া মানা। চাঁদনি রাতের হাত ধরেছিল, নিজেকে বাঁচাতে এমন ভাবে আষ্টে পিষ্টে ওর হাতটা ধরলো যে নখ ডেবে গেল রাতের হাতে। রেহান ধরল না ওকে। ভাগ্যবশত হাসনার বৃষ্টি তখন ছিঁড়ি দিয়ে আসছিল, হয়তো ওদের খুঁজতেই রেহানকে ডাক দিয়ে নিয়ে এলো ওদের। ওরা এসে চাঁদনিকে ধরলো, অথচ চাঁদনি কোনো মতে দাঁড়াতে না দাঁড়াতেই রাত ধমকে বলল, চোখ হাতে নিয়ে হাঁটো। এক্ষুনি কত বড় একটা অঘটন ঘটতো জানো তুমি? চাঁদনি এ পর্যায়ে চোখ পিটপিট করে তাকালো। ও এতক্ষণ রাতকে দেখেনি। রাত নাক ফোলাচ্ছে ওর দিকে তাকিয়ে। ফর্সা মুখে লাল হয়ে আছে রাতের। ওর পেছনে কয়েকজন ছেলেপেলে মুখ লটকে দাঁড়িয়ে আছে। একে তো পায়ের ব্যথায় চাঁদনির অবস্থা খারাপ। হাসনার বৃষ্টি কোনো মতে ধরে রেখেছে ওকে। তার ওপর সামনের জন ধমকাধমকি করছে ওর ওপর, যেখানে ওর কোনো দোষই নেই। নিতান্তই চাঁদনি নিজেকে বাঁচাতে চেয়েছিল। ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, সরি ভাইয়া, আমি দেখতে পাইনি। অন্ধ তুমি? ডানে বামে মাথা নাড়ে চাঁদনি। রাতের খুব রাগ লাগছে। কলেজে এসেছে পর থেকে একটা না একটা মেয়ে বিরক্ত করেই চলেছে ওকে। এত ছেঁচড়া মেয়েগুলো। এই মেয়ে তো ডাইরেক্ট গায়ের ওপর পড়লো এসে। চাঁদনি ভয়ে ভয়ে তাকালো রাতের দিকে। বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে রাত। বোঝাই যাচ্ছে চাঁদনির ওপর খুব বিরক্ত সে। রোহান এগিয়ে এসে ধরফড়িয়ে বলল, ভাই ও ইচ্ছে করে করেনি, অসাবধানতাবশত সিঁড়ি থেকে পা মচকে পড়ে গিয়েছিল। আপনি প্লিজ ওকে বকবেন না। চুপ, একদম সাফাই গাইবে না, সে বাচ্চা, শাসিয়ে বলল রাত। রেহান কিছু বলার মতো পেল না। রাত রাগী দৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে বলল, ছেলে দেখলে গায়ে পড়তে মন চায়? নিষ্ঠুর অপমানে চাঁদনি কেঁদে দিল। অসহায় স্বরে বলল, আমি তো ইচ্ছে করে করিনি, আমার কি দোষ? আপনি আমাকে এভাবে অপমান করছেন কেন? রাত আমলে নিল না ওর কথা। তিতিরে মেজাজ চিবিয়ে বলল, আবারও মুখে মুখে কথা বলছো তুমি? একে তো লাফালাফি করতে গিয়ে আমার গায়ের ওপর পড়েছ, আবার উত্তর দিচ্ছ, সাহস তো কম না। নেক্সট টাইম যদি তোমাকে আমার আশেপাশে না দেখি, যাও এখান থেকে, গেট লস্ট। চাঁদনি কেঁপে উঠল ধমকে। বৃষ্টি হাত বুলিয়ে দিল ওর পিঠে। রাতের নজর বাতালো এবার চাঁদনির পায়ে। কেটস পরে আসেনি আজকেও, ফলস্বরূপ বুড়ো আঙুলের নখ উল্টে গেছে, রক্ত বেরোচ্ছে সেখান থেকে। রাত গম্ভীর দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে বলল, তোমার বন্ধুর পায়ে ব্যান্ডেজ করাতে হবে, ইনফেকশন হয়ে যাবে হয়তো। বাধ্যের মতো মাথা ঝাঁকালো রেহান। সবাই চাঁদনিকে ধরে প্রস্থান নিল সেখান থেকে। রাতের হাতে জ্বালাপোড়া করছে, মেয়েটার নখের আঁচড় বসে গেছে হাতে। রাত কপালে ভাঁজ ফেলে তাকালো, নাক মুখ কুঁচকে বলল, ছ্যা, বদনাম করে দিল আমাকে। পেছন থেকে সুহাস বলল, ভাই, আমাদের প্রিন্সিপালের অফিসে যেতে হবে। চল, আমি জিজ্ঞেস করব তার থেকে, ওনার কলেজের মেয়েগুলো এত ছেঁচড়া কেন? আসছি পর্যন্ত বিরক্ত করছে আমাকে। সামনে নির্বাচনের জন্য কিছু বলতেও পারছি না, সহ্য করতে পারছি না। ছি, মেয়ে আমার একটুও পছন্দ না। ছেলে পছন্দ ভাই। বলেই সুহাস তড়িঘড়ি করে মুখে হাত দিল। রাত ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো ওর দিকে।